আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে ইংরেজির দ্বিতীয় পত্রের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 2। এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের একটি ক্লাস করেছি, সেখানে আমরা 10টি ইজি রুলসগুলো শিখেছি। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আরও কয়েকটি রুলস শিখব, কিন্তু এর থেকে একটু কঠিন, আগেরগুলোর থেকে একটু কঠিন, কিন্তু এইগুলাই বারবার ঘুরে ফিরে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসের বেশিরভাগ কোশ্চেনে এগুলোই আসবে। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমার সাথেই থাকবেন। দেখি 11 নম্বর রুলস, এর আগে 10টা করছি, এবার 11 নম্বর থেকে শুরু করি। 11 থেকে আজকে 20 পর্যন্ত করাবো। 11 নম্বর রুলসে টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে V1। আমরা এটা বারবারই জানি যে টু, যেরকম টু ডু সামথিং, টু গো দেয়ার, তো টু এর পর যে গো বা যেরকম এই যে ইউ নিড টু ডু, এই ডুটা বেস ফর্মে আছে। এটা হলো ডান হয়ে যায়নি, এটা ডিড হয়ে যায়নি, এটা কি আছে, একদম বেস ফর্মে আছে। কেন? কারণ টু এর পর এখানে সবসময় বলছে, কিন্তু এটা হলো সবসময় না, 90% হওয়ার কথা, কারণ কিছু কিছু ব্যতিক্রম থাকে। ব্যতিক্রমটা আমি একটু পরে শেখাইতেছি। এই যে ইউ নিড টু ডু, যখনই দেখবা যে ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু ডু, যেরকম ইউ হ্যাভ টু ডু ইয়োর HW, এরকম এই হ্যাভ টু ডু, টু গো, টু কিল, এরকম আর কি। টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম, যেটা V1। অনেকে বেস ফর্ম বলতে আলাদা বোঝে, কিন্তু না, V1 ইকুয়াল টু বেস ফর্ম ইকুয়াল টু এই প্রেজেন্ট ফর্ম, মানে যেটাই V1 ওটাই প্রেজেন্ট ফর্ম, ওটাই বেস ফর্ম। তো ভুলবা না, কারণ ভুলে গেলে অনেকে টু ডুইং দিয়ে দেয়, টু গোয়িং দিয়ে দেয়, ওরকম হয় না। ওইটা হয়, কিন্তু একটু এক্সেপশন হয়। যেরকম এক্সেপশনটা আমি বলে দিই, সেই এক্সেপশন হলো উইথ এ ভিউ টু, যেটা বেশিরভাগ আসে উইথ এ ভিউ টু। এটাও ছাড়া আরো কিছু আছে, কিন্তু এটা হলো সবচেয়ে বেশি আসে যে এক্সেপশনটা, এটা লিখে দিই এখানে, এক্সেপশন। এক্সেপশন টু এর পর আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যখন উইথ এ ভিউ টু থাকে বা লুক ফরওয়ার্ড টু, অন্যরকম ওইগুলো থাকে, তখন ওটার পরে আইএনজি হয়ে যায়, ভার্বের আইএনজি, যেরকম টু গোয়িং, তারপরে মিটিং, এরকম। এটা হলো এক্সেপশন। তাছাড়া টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে। তো এটা এইভাবে দিয়ে দিতে পারে, যেরকম ইউ হ্যাভ টু গো না দেয়ার টুমরো। এখন এটা কোশ্চেন এভাবে থাকবে, ব্র্যাকেটে গোটা থাকবে। এখন গো এর কোন টেন্সের পরিবর্তন করতে হবে, কি পরিবর্তন করতে হবে, সেটা এটা দেখে বুঝতে হবে। অনেকে মনে করে ইউ হ্যাভ টু ড্যাশ দেয়ার টুমরো, যেহেতু টুমরো আছে, তার মানে এখানে ফিউচার টেন্স হইতে পারে, ওই হিসেবে ইউ হ্যাভ টু উইল গো মেরে দেয়, নাহলে উইল গোয়িংও মেরে দেয় অনেকে, এরকম অনেকে মেরে দেয়, কিন্তু আসলে এটা লিখলে মার্ক কাটা চলে যাবে। তো দেখতে হবে যে ভার্বের আগে কি আছে। টু আছে, যেহেতু টু আছে, তাহলে টু এর পর এই, আচ্ছা সবসময় লিখছে এখানে 90% মেরে দিই, 90% ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে গো দিয়ে দিবা। এটা একটু বড় দিই। এখানে হবে গো, কিন্তু এখানে যদি ওই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু থাকতো, তখন ওটা আইএনজি হয়ে যেত, ওটা এক্সেপশনের জন্য। এবার আসি 12 নম্বর রুলসে। সিন্স, সিন্স বা ফরের নিয়ম এটা। সিন্স বা ফরের পর সময়ের উল্লেখ থাকলে, একটা টাইম, যেরকম 9 AM বা টুমরো, এরকম কোন একটা টাইম, সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সিন্স বা ফর, যেরকম আর তোমরা এই টেন্সটা বোঝো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি, আমি তোমাদের একটা শর্টকাট বলে দিই। পারফেক্ট মানে সেখানে হ্যাভ, হ্যাজ,
বা হ্যাড থাকে, তো হ্যাডটা থাকে পাস্ট পারফেক্টে, পাস্ট, আর হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে থাকে। মানে পারফেক্ট টেন্স মানে সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড কিছু একটা থাকবে। তো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট বলছে, তো প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা এটা নিব না এই দুটার মধ্যে, এটা হলো প্রেজেন্টের। তো প্রেজেন্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস টেন্স, তো কন্টিনিউয়াস টেন্সে আবার তাহলে আইএনজি থাকবে, তাহলে হ্যাভ প্লাস আইএনজি কিছু একটা থাকবে। এই যেরকম হি হ্যাজ বিন ডুইং, এই দেখো আছে হ্যাজ, তার মানে এটা পারফেক্ট, আর এই যে আইএনজি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কারণ এখানে এই যে সিন্স আছে, তো এটা দুই ভাবে করা যায়। একটা হলো হি রিডিং, এখানে না শুধু রিড দিয়ে দিই, হি রিড, এখানে একটা দিই, হি ইজ সিন্স মর্নিং, মর্নিং, এই যে এরকম সিন্স আছে একটা, আর শেষের সময়ের উল্লেখ করে দিচ্ছে মর্নিং বা সিন্স 9 AM এরকম থাকতে পারে। তো এটা যখন আছে, এখন রিডের কি চেঞ্জটা করব আমরা, হি উইল বি রিডিং, হি হ্যাভ ডান রিডিং, না কি দেব, কিভাবে চেঞ্জ করব, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা করতে হবে। যেরকম এই রিডিংটা মানে রিডটা কি করে দিতে হবে, হি হ্যাজ বিন রিডিং। অনেকে মনে করে যে যেই ওয়ার্ডটা থাকবে এখানে ব্র্যাকেটে, যে ওয়ার্ডটা থাকবে শুধু ওই একটা ওয়ার্ডে চেঞ্জ করতে হবে, ওটার আগে পিছে কিছু লাগানো যাবে না। না, রাইট ফর্ম ভার্বসে আগে পিছে অনেক কিছু লাগাই, যেরকম হ্যাজ, এই হ্যাভ, হ্যাজ বিন, এগুলো অনেক কিছু লাগায়ও চেঞ্জ করা লাগে, এটা রাইট ফর্ম ভার্বসের নিয়ম। তো রিড আছে, এটা যেহেতু সিন্সের নিয়মে আছে, তাহলে ওটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি, হি এর সাথে তো হ্যাভ হয় না, হি এর সাথে হ্যাজ হয়। এবার হ্যাজ বিন রিডিং, রিডের সাথে আইএনজি যুক্ত করতে হবে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এরকমই এই যে উদাহরণ দেয়া আছে, হি হ্যাজ বিন ডুইং, এখানে এই ব্র্যাকেটে ডু এরটা দিয়ে দেয়, যে ডু দিয়ে বলে যে এবার এখানে কি হবে, তখন সেখানে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তো এইভাবে সিন্সের সাথে মর্নিং বা 9 AM বা যে কোনো টাইমের উল্লেখ, টুমারো, এই না টুমারো থাকবে না, অন্য কিছু থাকবে। আর ফরের সাথে এই যে এরকম, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, বা 2 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে। তো তখন সেখানে কি হবে, এই যে ওটাই, মানে এখানে পার্সন দেখে যদি ওই হ্যাভ বা হ্যাজ ওইভাবে পার্সন দেখে চেঞ্জ করতে হবে, এখানে সিঙ্গুলার আছে তাই হ্যাজ দে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তো এটা হলো সিন্স বা ফরের নিয়ম, সিন্স বা ফর থাকলে কিভাবে চেঞ্জ করবো, তো কি হবে, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা মনে রাখতে হবে। এবার আসি 13 নম্বর রুলসে, এটা হলো ইফের নিয়ম। ইফের নিয়মে ইফ দ্বারা যুক্ত ক্লজ বা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ক্লজ বলতে একটা বাক্যের খণ্ডাংশ, মানে এই পার্ট এই পার্ট আর কি, এটা হলো এই বাক্যের একটা পার্ট, কমার এই পাশে এটা আর একটা পার্ট। তো এই পার্টে ইফ যুক্ত আছে, এবং ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, একদম একদম প্রেজেন্ট টেন্স, যে আই ডু, আই উইল ডু, বা এরকম, বা উইল না, আই ডু, আই ইট, আই রিড, এরকম যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি বলে দিই, আই রিড, আই গো, আই ইট, এরকম। আহ, কিন্তু এই কি সাথে ইফ যুক্ত থাকতে হবে, ইফ প্লাস, সবার সাথে ইফ প্লাস থাকবে। তো এই পাশে যদি ইফ প্লাস থাকে, মানে ইফ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটি, মানে পরের সেন্টেন্সের পরের পার্টটি ফিউচারে চলে যাবে। মানে ফিউচার বলতে কি, ওই যে উইল বা শ্যাল, এই ফিউচার মানে হলো উইল বা শ্যাল যুক্ত হবে। তো এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইফ ইফ আছে, তাহলে ওই পাশে ফিউচার টেন্স হবে। যেরকম এই যে ইফ হি কামস আই উইল গো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ,
যেরকম একটা দিয়ে দিই, ইফ ইফ ইউ স্টাডি হার্ড, ইউ এখানে একটু দিয়ে দিই, পাস ইন দা এক্সাম। তো তুমি যদি পড়ালেখা ভালো করে করো, ইফ ইউ স্টাডি হার্ড, এবার কি হবে, পাস। তো পাস ওখানে দিয়ে রাখবে, ওইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে যারা নিয়ম জানে না তারা কি লিখে চলে আসবে, তারা লিখে চলে আসবে ইউ পাসড ইন দা এক্সাম, এটা লিখে চলে আসবে যারা জানে না। এটা তো ভুল। তাহলে হবে কি, হবে হলো এই পাশে ইফ আছে, তার মানে ওখানে ফিউচার টেন্স হবে, শ্যাল উইল কিছু একটা যুক্ত করা হবে। তাহলে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, ইউ উইল পাস ইন দা এক্সাম। এরকম, যেরকম এই যে if he comes I will go, if he doesn't come I will not go, এরকম। দেখি পরের রুলসে 14 উইথ এ ভিউ টু। এই তো এর আগেরটা আমরা কি দেখছিলাম, যে ওখানে লেখা ছিল টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, মানে টু ডু এরকম। কিন্তু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। মানে সব টু এর সাথে যে বেস ফর্ম হবে তা না, কিছু কিছু এক্সেপশন আছে। এটা হলো সে এক্সেপশন। যেরকম এই যে আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, লুকিং ফরওয়ার্ড টু আছে, টু এর পর কিন্তু এই যে গেট নাই, গেটটা গেটিং হয়ে গেছে, আইএনজি যুক্ত হয়ে গেছে। আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু, এই যে দেখো এখানে দেখো, খেয়াল করো, আই ওয়েন্ট শপিং, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে উইথ এ ভিউ টুর পর এখানে যদি বাই থাকে ব্র্যাকেটে, ওরা অ্যান্সার কি লিখে চলে আসবে, ওরা লিখে চলে আসবে বট। মানে যারা জানে না আর কি, তারা অ্যান্সার কি লিখে, বট উইথ এ ভিউ টু বট এর শার্ট, মানে একটা শার্ট কিনে নিয়ে চলে আসছে না, এরকম না। উইথ এ ভিউ টু বা লুকিং ফরওয়ার্ড টুর পর আইএনজি হয়, ওই জন্য যেই ভার্বটাই থাকুক না কেন ব্র্যাকেটে, ওটা আইএনজি যুক্ত হয়ে যাবে, বেস্ট ফর্ম হবে না। এখানে বেস্ট ফর্ম হয় না, বা এখানে লিখে দিই V1 হয় না, তাও যেন তোমাদের মনে থাকে, তোমরা যেন ভুল না করো। এবার আসি, এটা হলো 14। তাহলে আমরা 15 নম্বর রুলসে যাই। বাইয়ের পর, বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি হয়। এই বাইটা কখন থাকে, আমরা জানি বাইটা প্যাসিভে থাকে, কিন্তু এখানে এখানে কিন্তু এই সেন্টেন্সগুলো প্যাসিভে নয়। আমরা জানি বাই প্যাসিভে থাকে, কিন্তু প্যাসিভ ছাড়াও বাই অন্যান্য জায়গায় থাকে। যেরকম যখন কোনো কাজ করা বোঝায়, যে বাই ডুইং দ্য ওয়ার্ক আই গট সাকসেস, বা বাই ডুইং দ্য ওয়ার্ক আই গট মানি, এরকম। তো বাইটা লাস্টেও থাকতে পারে, আবার একদম সামনেও থাকতে পারে। দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিই। এখানে হলো বাইটা শেষে আসছে, তো শি এক্সপ্রেসড হার ফিলিংস, সে তার মনের কথা ব্যক্ত করলো। কিভাবে করলো, ওই যখন কিভাবে করলো, হাউ, তখন সেখানে বাই, আর বাই থাকা মানে আইএনজি। বাই ক্রাইং, বাই দেখো, বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্ল্যান্টেড দ্য ট্রিজ, বা এরকম থাকতে পারে বাই গেইন নলেজ, বাই ড্যাশ বুক ইউ ক্যান গেইন নলেজ। তো এখানে বাই দিয়ে শুরু করছে, তার মানে কি হবে, বাই রেড বুক, নাকি রিডেড বুক, নাকি উইল রিড, কোনটা হবে, কোনটা হবে? দ্য অ্যান্সার ইজ নান, অ্যান্সার হবে বাই রিডিং, আইএনজি, কারণ বাইয়ের সাথে আছে। বাই দ্বারা যখন কোনো যুক্ত বাই, তোমরা প্যাসিভে যেটা পড়ছো ওটা হলো ইট হ্যাজ বিন ডান বাই মি, ওটা বায়ের পরে প্রোনাউন থাকে, কিন্তু এটা বায়ের পর এখন ভার্ব চলে আসছে। তো বায়ের পর যখন ভার্ব থাকে ওটা আইএনজি হয় বেশিরভাগ সময়। তো
এটা হলো 15 নাম্বার রুলস গেল। এবার 16 এ আসি। 16টা একটু কঠিন, কারণ এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এই যে ফর, অফ, ইন, উইদাউট, এগুলো আফটার, বিফোর, আফটার ইত্যাদি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন ফরেরটা আমরা জানি যে এরকম, যে ফর ডুইং দ্য ওয়ার্ক হি গট পানিশড, এটা হলো যে ফরের পর দেখছো আইএনজি আছে, এটা ফরেরটা জানি। কিন্তু এরকম আরো কিছু কিছু আছে যেরকম ফর, অফ, ইন, উইদাউট, এগুলোর পরেও আইএনজি হয়। তা প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে দিই যেন মনে থাকে। তো ফরের সাথে এই যে ওই দিলাম, তো ফরের সাথে ডুইং দিলাম। এবার অফেরটা দিয়ে দিই, এই যে আই হ্যাভ নেভার বিন টায়ার্ড অফ গোয়িং দেয়ার। বা আরেকটা দিয়ে দিই যেটা দিয়ে অফেরটা মনে থাকবে, হি, সি না দিই, হি হ্যাজ এ হ্যাবিট অফ স্মোক। এখানে কি হবে? তো আমরা জানি অফের পর আইএনজি হয়, বা অফ, ফর, ইন, উইদাউট, এগুলো সবগুলোর পরে আইএনজি হয়। তো অফেরটা আমরা একটা দিয়ে মনে রাখবো, সেটা হলো হি হ্যাজ এ হ্যাবিট অফ স্মোকিং, বা হ্যাবিট অফ রিডিং, মানে যেটাই হবে আইএনজি হবে। তো হ্যাবিট অফ স্মোকিং দিয়ে যখন ওই অফেরটা মনে রাখবা, ফর ডুইং দ্য ওয়ার্ক, ওটা ফরেরটা, যে ফরের পর আইএনজি হয়, অফের পর আইএনজি হয়। আরো কিছু আছে যেরকম উইদাউট, উইদাউটটা বলে দিই, উইদাউট স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। তো উইদাউট স্টাডিং হার্ড, পড়ালেখা না করে তুমি পাস করতে পারবা না, উইদাউট স্টাডিং, এটাও আইএনজি। আর বিফোর আফটার, যে বিফোর ইটিং, ওই যে হ্যাঁ, বিফোর ইটিং, এটা মনে রাখবা, বিফোর ইটিং ইউ শুড ওয়াশ হ্যান্ডস, এই যে ওয়াশ হ্যান্ডস, বিফোর ইটিং ইউ শুড ওয়াশ হ্যান্ডস। তো এইরকম আর কি, যে ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, এগুলোর পর ভার্বের আইএনজি হয়। এগুলো একটু এই সেন্টেন্স দিয়ে, টেকনিক দিয়ে মনে রাখবা, নাহলে একবারে মুখস্থ করবা, সেটা তোমাদের উপর। কিন্তু তোমাদের নিজেদের টেকনিক খাটায় তোমাদের এইগুলো ব্যবহার করা শিখতে হবে। সেটা তুমি কিভাবে মুখস্থ করবা, ওটা তোমার টেকনিক ইউজ করো। আমার টেকনিক এই যে, যে কোনো একটা বানাই দিই লাইন, ওই লাইনটা মনে রাখি, এইভাবে আমি মনে রাখি। আর স্মোকিং এর ওটা অফ স্মোকিং, ফর ডুইং, ইজ উইদাউট গোয়িং, এরকম। তো এটা হলো 16 নাম্বার রুলস শেষ। এবার আমরা এর পরের রুলসে চলে যাই। এবার আসি আমরা 17 নাম্বার রুলসে। 17 নাম্বার রুলসে কি আছে? মাইন্ড, উড ইউ মাইন্ড, এটা একটা ইন্টারেস্টিং নিয়ম। মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওয়ার্স, কুড নট হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। মাইন্ড বা উড ইউ মাইন্ডেড একটা শিখাই দিই। যেরকম মনে করো তুমি কাউকে ডেট করতে যাবা, বা কিছু একটা অ্যাপ্রোচ করতে যাবা, তখন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা? যে আপু চলেন চা খেয়ে আসি, এভাবে করলে হবে? তোমাকে তো খ্যাত ভাববে। তুমি একটু স্টাইলিশ, একটু স্মার্ট ভাবে বলবা, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি, বা টেকিং এ কাপ অফ কফি উইথ মি, এভাবে বলবা। উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড যখন বলবা, উড ইউ মাইন্ড, এখানে মনে করো টেক আছে, এ কাপ অফ কফি উইথ মি। তো উড ইউ মাইন্ড যখন থাকবে, তখন ওটা টেক, যেটা অনেকে কি করে আসে, উড ইউ মাইন্ড উইল টেক এ কাপ অফ কফি উইথ মি, উইল টেক, এরকম হবে না। এখানে আইএনজি হয়ে যাবে, উড ইউ মাইন্ড টেকিং
উড ইউ মাইন্ডের পর বা মাইন্ডের পর আইএনজি হয়েছে, যেরকম মাইন্ড টেকিং এ ব্রেক, ওই রকম। তো উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ কফি উইথ মি, এরকম টেকের সাথে আইএনজি হয়ে যায়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তো মাইন্ড আর উড ইউ মাইন্ড গেল। তারপরে আছে যে পাস্ট ওয়ার্ক, কুড নট হেল্প, ক্যান নট হেল্প। এই যে এরকম হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, এখানে ক্যান নট হেল্পেরও যা নিয়ম, কুড নট হেল্পেরও যা তাই একই নিয়ম। মানে অনেকে ভাবে যে কুড নট বা ক্যান নট হেল্প এটা যেহেতু টেন্স আলাদা তাহলে এটা নিয়ম আলাদা হবে, না, নিয়ম একই। যেরকম এটাই আইএনজি আছে না, কুড নট হেল্পের একটা দেখা দেয়, আই কুডন্ট হেল্প লাভ, এটা কি হবে, আই কুডন্ট হেল্প লাভ। এটা অনেকে আই কুডন্ট হেল্প লেফট ইডি দিয়ে দেয়, এই যে এটা দিয়ে দেয়, এটা দিলে এইভাবে কেটে দিবে। কেন দিবে, কারণ কুডন্ট হেল্পের একটা নিয়ম আছে, আই কুডন্ট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি হয়। তো ওটা কি হবে, আই কুডন্ট হেল্প লাফিং। এটা যারা মুভি সিরিজ টিরিজ দেখে তাদের এগুলো মুখস্থ, আই কুডন্ট হেল্প লাফিং। এরা মানে যখনই নিজেদের বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে তখন এইগুলো ইউজ করে, যে পশ পলাপান। তো তুমি তুমিও চেষ্টা করবা নিজের বন্ধু বান্ধবের সাথে বা নিজের সাথে একটু ইংলিশে গসিপ করতে, তখন এই ফ্রেজগুলো এই লাইনগুলো যখন ইউজ করবা তখন পরীক্ষার খাতায় ওটা মনে পড়বে, ও এই লাইনের সাথে এটা হয়, এভাবে কথা বললে ভার্বের সাথে এটা হয়। তো এটা হয় মুভি সিরিজ তুমি নিজে নিজে দেখবা, অ্যানিমে দেখবা, নাহলে নিজের বন্ধু বান্ধবের সাথে অন্তত কথা বলবা ইংরেজিতে, তাছাড়া হয় না আসলে। কারণ ইংরেজি এটা তো একটা ভাষা, ইংরেজি ভাষা এটা বলতে বলতে চর্চা করতে করতে মানুষ শেখে। এটা ওই রুলস ঠিক আছে, নিয়ম দুই একটা পড়তে হয়, কিন্তু এটা চর্চা লাগে, এটা একটা ভাষা। আই কুডন্ট হেল্প লাফিং, এটা হেল্পের সাথে, আর এই কুডন্ট হেল্পের সাথে আইএনজি হয়। এরপর 18 নাম্বার রুলস, এখানে কি আছে, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, ওইগুলো ছিল উড ইউ মাইন্ড, মানে আলাদা ছিল, এবার উড দ্যাট। তো উড দ্যাট আর উড ইউ মাইন্ড এক করে ফেলো না, উড ইউ মাইন্ডটা তোমরা মনে রাখবো, যে টেকনিক, যে অ্যাপ্রোচ করতে যখন যাচ্ছ তখন ওইভাবে ডেটে নিয়ে যাচ্ছ তখন, কিন্তু উড দ্যাট এটা আলাদা। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসে। উড দ্যাট মানে হলো যদি হতাম বা ইফের মতো, যদি হতাম বা যদি হতো এরকম আর কি, যদি হইতো, যদি এরকম হইতো। তো উড দ্যাটের সাথে একটা কি কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আচ্ছা, এটা একটা শর্টকাটে আমি বোঝাই দিই যে কি হবে আসলে। উড দ্যাট থাকলে উড দ্যাট ইকুয়ালস টু কুড, মানে উড দ্যাট থাকলেই কুড হবে, উড দ্যাট থাকলে কুড হবে, এভাবে মনে রাখবো। যেরকম দেখো উড দ্যাট আই কুড, উড দ্যাট আই কুড, মানে দুই জায়গায় কুড আছে। উড দ্যাট যদি হইতাম, আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ, এটা ভার্বের আবার এই যে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কেন আবার, কারণ এই যে কুড মাইট শ্যাল শুড এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা সবাই জানি। তো ওইভাবে কিন্তু এই যে উড দ্যাটের পর কুড হবে, উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার। একটা এই যে এইভাবে দিয়ে দিই, উড দ্যাট হি ক্যান বাই এ কার। তো এখানে রাইট ফর্ম অফ ভার্বসটা দুই ভাবে আসতে পারে, একটা হলো উড দ্যাটের উড দ্যাট হি, তারপরে ক্যানের জায়গায় একটা মেরে দিল ব্র্যাকেট, তো ওটা হবে কুড, উড দ্যাট হি কুড। আর একটা দিয়ে দিতে পারে এই যে বাইরে, এখানে ওখানে মনে করো কুড আছে, এটা ইয়া করে দিই, এই যে মনে করো এখানে কুড আছে, কিন্তু এইবার যে এখানে বাই, এখন এটা কি হবে, এখন উড দ্যাট হি কুড বাইং এ কার বা উইল বাই এ কার, না, কুড আছে মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্বের পর বেস ফর্ম হয় বাই থাকবে, এরকম মানে একটাই নিয়ম, কিন্তু ঘুরায় ফেরায় যে কোনো জায়গায় ওই ব্র্যাকেটটা দিয়ে তোমাকে বলতে পারে এখন চেঞ্জ করো। তো এরকম আর কি, ওই জন্য পুরো রুলসটা একবার হলেও পড়তে হবে এবং বুঝতে হবে।
স্লাইড তো দেয়াই আছে, আমি মনে করো চলে গেলাম, তারপরেও তোমরা স্লাইড পড়ে একটু একটু নিজে নিজে বুঝলে, কিন্তু বুঝতে হবে। তো এবার আসি 19 নম্বর রুলসে। টু বি হ্যাভিং গট বা টু বি হ্যাভিং এবং গট থাকলে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন আগে বুঝতে হবে, আমরা দেখছি যে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, মানে V1 হয়, টু ডু, টু গো। কিন্তু এখানে আবার দিয়ে দিছে মাতব্বারি করে টু বি। এই যে টু এর পর যখন বি থাকে, এই যে টু বি, যখন টু এর পর বি থাকে তখন আবার চেঞ্জ হয়ে যায়। টু বি একটা বলে দিই, টু বি ডান। এইভাবে মনে হয়, মানে যে কোনো জিনিস, যে কোনো রুলস যদি মনে না থাকে, ওই রুলসের একটা এক্সাম্পল বা সেন্টেন্স মনে রাখবে, তাহলে ওই রুলসটা তোমার মনে পড়ে যাবে। যেরকম টু বি ডান, এটা ইট হ্যাজ টু বি ডান। ইট হ্যাজ টু বি ডান মানে এটা হইতেই হবে বা ওইটাই হইতো, এরকম। বা ইট হ্যাড টু বি ডান হইলো, যাই হোক, ইট হ্যাজ টু বি ডান, যাই হোক। টু বি, টু বির পর ভার্বের কোন সেন্সটা হইলো, এটা কোন ফর্ম, এটা হলো, এটা কি V1, V2 নাকি V3? বলে দিই, V1 হলো ডু, V2 হলো ডিড, আর V3 হলো ডান। তাহলে ডান, তাহলে এই যে টু বির পর ভার্বের V3 হয়, বা V3 বলতে এই যে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হলো V3, পাস্ট পার্টিসিপল মানে বুঝে নেবা যে ওটা V3 বা এই তো ও এবার এই যে হ্যাভিং, হ্যাভিং এরও একই, যে হ্যাভিং সিন, এই দেখো, হ্যাভিং এর পর সি এর পাস্ট পার্টিসিপল V3 হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। আই গট দ্য সার্টিফিকেট সেন্ট, সেন্টের V3 সেন্টি। তো এরকম আর কি, এই যে গট। আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে দিই এখানে। ফর ডুইং দ্য ওয়ার্ক হি গট পানিশ। এই যে পানিশ, এটা কি হবে? ফর ডুইং দ্য ওয়ার্ক হি গট পানিশ। তো হি গট পানিশমেন্ট, অনেকে এখানে পানিশমেন্ট দিয়ে আসে, পানিশমেন্ট, কিন্তু এটা হবে না আসলে, কারণ পানিশমেন্ট এটা রাইট ফর্ম অফ ভার্বস না, চেঞ্জ করছো ঠিক আছে, কিন্তু এই চেঞ্জটা তুমি সাফিক্স প্রিফিক্স মারিয়ে দিছো, তো ওটা হবে না। এটা পানিশ, এটার ভার্বের চেঞ্জ করতে হবে, যে ওটা কোন টেন্সে হবে বা কিসের কি হবে। তো হি গট পানিশড, কারণ গটের পর ভার্বের V3 হয়, হি গট পানিশড, ইডি বা V3। ওই রকমই, যে টু বি, হ্যাভিং বা গট থাকলে সেটা ভার্বের V3 হয়, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, হ্যাভিং এর একটা ওই দেখো, দ্য থিফ র্যান অ্যাওয়ে, দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। হ্যাভিং সিন দ্য পুলিশ বা হ্যাভিং সিন দি পিপল, এরকম যাই থাকুক, হ্যাভিং এর পর অনেকে আচ্ছা, সবাই তো এটা জানো যে হ্যাভ বা হ্যাজ এর পর ভার্বের কোন চেঞ্জটা হয়। হ্যাভ বা হ্যাজ এর পর V1 বসে নাকি V2 বসে নাকি V3 বসে? আচ্ছা দেখে বলে, হি হ্যাজ, মনে করো যে হি হ্যাজ বা হি হ্যাভ ডু, ডিড নাকি ডান, কোনটা হয়? এই যে হ্যাজ এর পর ডু হয়, ডিড হয় নাকি ডান হয়, কোনটা হয়? এগুলোর পর সবসময় V3 হয়, ডানটা হয়, ডান। তো এখানে এই যে হ্যাভ হ্যাজ এর পর, হ্যাভ বা হ্যাজ এর পর V3 হইতেছে, তো অনেকে মনে করে তাহলে হ্যাভিং এর পর মনে হয় হবে না, না, হ্যাভিং এর পরেও ওই যে ভার্বের V3 হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং ডান। বা একটাই দেখো দিয়ে দিই, হ্যাভিং
his HW, he went to to bed. Having do his HW, he went to bed. তো এটা আগে বুঝতে হবে যে কি করছে। অনেকেই দিয়ে দেয় হ্যাভিং ডুইং, মানে হ্যাভিং ও আইএনজি, তার পরেরটাও আইএনজি মেরে দেয়, হ্যাভিং ডুইং হিজ এইচডব্লিউ হি ওয়েন্ট টু বেড, মানে এইচডব্লিউ করতে করতে সে ঘুমায় গেল। এটা হইলো, এটা তো তোমাকে বুঝে করতে হবে, এটা তোমাকে টেন্স এবং কনটেক্সট বুঝে করতে হবে। হ্যাভিং, এটা হলো নিয়ম কি, হ্যাভিং এর পর ভার্বের ভি3 হয়। তো হ্যাভিং এর পর যেহেতু ভার্বের ভি3 হয়, তাহলে ডু এটা হয়ে যাবে ডান। হ্যাভিং ডান হিজ এইচডব্লিউ হি ওয়েন্ট টু বেড, এইরকম আর কি। এবার আসি এর পরের রুলসে। এই রুলসটা একটু ট্রিকি, এটা একটু ট্রিকি কিন্তু বুঝলে আবার খুবই ইজি। তো এটা যেহেতু লাস্ট রুলস, যারা ঘুমায় গেছো জেগে ওঠো, লাস্টেরটা একটু ভালো করে দেখো, পড়ো, বোঝো। ব্র্যাকেটে বি থাকলে পার্সন নাম্বার অনুযায়ী এই যে এম ইজ আর ওয়াজ আর এগুলো হয়। আচ্ছা, আমরা অনেকে দেখি না রাইট ফর্ম ভার্ব এইভাবে থাকে, ব্র্যাকেট থাকে, আন্ডারলাইন থাকে, তারপর ব্র্যাকেটে বি থাকে। এই বিটা আসলে কি? অনেকে এই বিটা বিকাম বানায় দেয়। আসলে না, এই বিটা হলো বি ভার্ব বুঝাইছে। বি ভার্ব বলতে এই যে অক্সিলারি ভার্ব, যে এম ইজ আর ওয়াজ আর, মানে ব্র্যাকেটে বি থাকলে ওটা হলো এম ইজ আর ওয়াজ আর, এগুলোর মধ্যে কিছু একটা দিতে হয়। তো এখানে এম ইজ আর এটা হলো প্রেজেন্টের, ওয়াজ ওয়ার এগুলো হলো পাস্টের, এটা হলো পাস্ট, এটা হলো প্রেজেন্ট। তো যখন দেখবো যে ওটা প্রেজেন্ট টেন্সে, তাহলে অ্যামিজারের মধ্যে কিছু একটা দিব। আর যখন দেখবো ওটা পাস্ট টেন্সে, তখন পাস্টের কিছু একটা ওয়াজ ওয়ার দিব। তো প্রথমে দেখতে হবে যে দেখো এটা আহ, আহ, এই যে ইট বি, আচ্ছা এখানে সব জায়গায় দিয়ে দিই। এই যে বি আছে, ব্র্যাকেটে বি আছে, তাহলে এখন কি করব? এখন দেখতে হবে যে ইট, ও ইট আগে সেন্টেন্সটা দেখো, সেন্টেন্স ইট ওয়াজ 2 years এগো, এই যে এগো আছে, তার মানে এটা কি পাস্ট টেন্সে, পাস্ট টেন্সের কিছু একটা হবে। তার মানে কি এম ইজ আর এগুলো হবে না, এই ওয়াজ ওয়ার এই দুটার মধ্যে একটা হইতে পারে। তো এখন কোনটা হবে? তারপরে দেখতে হবে যে এই পাশে কি আছে, এটা হলো এই সাবজেক্ট যেটা, ওটা সিঙ্গুলার না প্লুরাল। ইট এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা যদি সিঙ্গুলার হয়, মানে আচ্ছা ইট সিঙ্গুলারই বলে দিই, ইট হলো সিঙ্গুলার একটা ইট, তো সিঙ্গুলার তাহলে এটা ওয়াজ। বা এখানে যদি দে থাকতো প্লুরাল, তাহলে দে ওয়ার হয়ে যেত। যেহেতু এটা ইট, তাই এখানে সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ। এই দেখো, দেখছো ইট ওয়াজ 2 years এগো। তারপরে আল্লাহ, আল্লাহ ড্যাশ এভরিওয়ার। এখন আল্লাহ কি ওয়াজ দিয়ে দিব? না, আল্লাহ তো চিরন্তন, সে সবার সবসময় আছে এবং থাকবে, তাহলে আল্লাহ ইজ এভরিওয়ার। আর যেহেতু সিঙ্গুলার, ওই জন্য আল্লাহ ইজ এভরিওয়ার। তারপরে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ অ্যান অনেস্ট পারসন। এখন ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা হলো সিঙ্গুলার আসলে, যেহেতু ওয়ান মানে অনেকগুলো ফ্রেন্ডস আছে তার মধ্যে একজন, তাহলে অবশ্যই সিঙ্গুলার। তাহলে এখানে এই সিঙ্গুলার কি কি আছে, যে ইজ একটা আর ওয়াজ একটা। এখন ইজ হবে না ওয়াজ হবে, তারপরে টেন্সটা দেখতে হবে। এখন এটা যে কোনো টেন্সে হইতে পারে, হয় তার একজন বন্ধু আগে অনেস্ট ছিল বা এখনো অনেস্ট আছে, তো যদি আগে থাকে তাহলে ওয়াজ, আর যদি এখনো আছে তাহলে ইজ। তো ওই হিসেবে এখানে ইজ বা ওয়াজ দুটাই কারেক্ট। ওটা যখন একটা প্যাসেজ থাকবে, পুরো একটা প্যাসেজ থাকবে, তখন ওই প্যাসেজের টেন্স অনুযায়ী তোমাকে এটা করতে হবে। যদি ওই প্যাসেজের টেন্স পাস্ট থাকে তাহলে ওয়াজ মেরে দিবা, আর প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন ইজ দিয়ে দিবা, এই আর কি। তো আমরা আজকে আরো 10টা রুলস পড়লাম, হয়তোবা বুঝলাম হয়তোবা বুঝলাম না, কিন্তু এটা আমরা এখন অ্যাপ্লাই করব, আমরা এখন এটার উপর প্র্যাকটিস করব, এক্সারসাইজ করব, তাহলে আমরা যদি নাও বুঝে থাকি তাও আমরা বুঝে যাব। তো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। ওয়ান্স upon a টাইম
দে আর, এখানে ও বিটা এখানে দিছে, বিটা এখানে হবে, এই যে বি, এখানে বি আছে, তো এখানে বি আছে, মানে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তো মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর মধ্যে একটা হবে। তো এখন কোনটা দিব? ওয়ান্স উপন এ টাইম, আমরা জানি ওয়ান্স উপন এ টাইম মানে ওই মেলা আদিকালের কাহিনী, তার মানে পাস্ট টেন্সে হবে কিছু একটা। তো দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং, বা মনে করো এখানে বি নাই, এখানে আছে লিভ, তখন কি হবে? তখন লিভের পাস্ট টেন্স করে দিবা, ওয়ান্স upon a time there lived a king who was very, আচ্ছা পরেরটা পড়ি, who was, এই যে was, এটা যদি মনে করো ওয়ান্স upon a টাইমটাও না জানো, পরে দেখতেছো was আছে, তার মানে ওটা পাস্ট টেন্স। তো কিং who was very fond of, এই যে অফ, ওই যে অফের নিয়ম, অফের নিয়ম কি? হি হ্যাজ এ হ্যাবিট অফ স্মোকিং, তাহলে ওই যে অফের নিয়মটা ওখানে বসায় দাও, তাহলে অফ মানে কি হবে ওখানে? অফের পর ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব কি আছে? নো, তাহলে কি হবে? হি ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং, নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার্স। অ্যাস্ট্রোলজার্স মানে কি? যে যারা জ্যোতিষবিদ্যা, যারা ওই জ্যোতিষী আর কি, মানে ভবিষ্যৎ বলতে আর, ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স, হি ফেমাস অ্যাস্ট্রোলজার ড্যাশ, এই যে স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। এই যে স্টপ ভার্বটা আছে, এখন দেখতে হবে যে এই পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে এটাও পাস্ট টেন্সে চলে যাবে। তো স্টপের এটা পাস্ট টেন্স কি হবে? স্টপড, স্টপড। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড অ্যাট হিজ ক্যাপিটাল অন দি ওয়ে টু হোম। এরপরে আসি, দ্য কিং কল্ড অন হিম, কল্ড অন হিম মানে ডাকা, তার উপরে কল করা না, কল অন হিম মানে ডাকা বা সামন করা, আসলে কিংরা তখন আদেশ দিত যে তুমি আসো, এরকম। কল্ড অন হিম টু, এই যে টু আছে, তাহলে টু এর পর সবসময় কি হয়? যেহেতু এটা এখানে কোনো এক্সেপশন নাই, মানে উইথ এ ভিউ টু, টু টু নাই, টু এর পরে বিও নাই, শুধু টু আছে, তাহলে শুধু টু থাকলে পরেরটা কি হয়? ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তার মানে নো, নোই থেকে যাবে, নো, নোই থেকে যাবে, এখানে নো, আচ্ছা এখানে নো, নোই থেকে যাবে, এই এটা হবে নো। অ্যাবাউট দ্য ফিউচার, মানে তার ফিউচার সম্পর্কে জানতে চাইতেছে। অ্যান্ড দি অ্যাস্ট্রোলজার, এই যে টেল, টেলটা তাহলে কি হয়ে যাবে? ভার্বের পাস্ট, এখানে যেহেতু পুরাটাই পাস্ট টেন্সে আছে প্যাসেজটা, তাহলে টেলটা হয়ে যাবে টোল্ড, টোল্ড। অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট মানে হলো অপ্রীতিকর, মানে নেগেটিভ কিছু, ভালো না, মানে কোনো সুসংবাদ তাকে দেয়নি, কি দুঃসংবাদ কিছু একটা দিছে, হয়তো বা মনিটরে যাবে এরকম কিছু। অ্যাট দিস দ্য কিং ইজ এ গেট, তাহলে কি হবে? গেটটা ভার্বের পাস্ট গট, এটা হয়ে যাবে গট, গট ফিউরিয়াস অ্যান্ড, আচ্ছা একটা জিনিস আর একটা শর্টকাট ট্রিক একটা বুঝাই দিই, যখন দেখবে যে অ্যান্ড আছে, অ্যান্ড এর আগে পিছে মানে সামনে পিছনে সেম টেন্স হয়, মানে অ্যান্ড এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই পাশেও প্রেজেন্ট টেন্স হবে, অ্যান্ড এর ওই পাশে যদি আইএনজি যুক্ত থাকে ভার্বে, তাহলে এই পাশেও আইএনজি হবে। তো অ্যান্ড এর এই পাশে আমরা দেখলাম গট আছে, মানে কি? পাস্ট টেন্স আছে, তাহলে এই পাশেও পাস্ট টেন্সের মতো কিছু একটা হবে। তো কনডেম, এটার পাস্ট টেন্স কি? কনডেমড, এই ইডি লাগাই দিলে হয়ে যাবে কনডেমড, কনডেমড হিম টু ডেথ, মানে তাকে মৃত্যুদণ্ড দিল। সেইং, ও এই দেখো এখন বলতেছে সেইং, মানে ওটা পাস্ট টেন্সে ঘটতেছে, কিন্তু তখন তো বলতেছে, মানে তখন তো আবার প্রেজেন্টে বলতেছে যে আমি তোমাকে হত্যা করব, তো আই উইল কিল ইউ, ওটা এই যে উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলতেছে। তো উদ্ধৃতি চিহ্নের মধ্যে যখন বলে যে মেন লাইক ইউ, তাহলে লিভ, এই লিভটা তখন প্রেজেন্টে হবে, তখন আবার পাস্ট হবে না, যেহেতু এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে, তাহলে এটা লিভ, লিভই দিতে হবে। মেন লাইক ইউ লিভ টু স্পয়েল, এই যে টু স্পয়েল, স্পয়েল না কিন্তু,
টু স্পয়েল দিছে, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে এটা আবার এই যে উদ্ধৃতি চিহ্ন শেষ। এবার তাহলে আমরা আবার পাস্টে ফিরে আসবো। বাট অ্যানাদার থট, এই যে ক্রস, তাহলে এটা হয়ে যাবে ক্রসড, ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। এই যে এখানে ব্র্যাকেট দিতে ভুলে গেছে, আচ্ছা এটা এখানে দিই, এটা এখানে হবে, এটা ব্র্যাকেট আর সেন্ড, এই যে সেন্ড ফর এক্সিকিউশন। তো সেন্ডের এখন কি করব? হ্যাঁ, তাকে পাঠানো হলো, এই এক্সিকিউশন মানে তাকে মেরে ফেলবে, এখন মৃত্যুদণ্ড গর্দান নেবে মনে হয়, কিন্তু তাকে পাঠানো হলো। আচ্ছা, তাকে যখন পাঠানো হলো সে কি একা একা গেছে, না তাকে পাঠানো হয়েছে? তাকে পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট, ওয়াজ সেন্ট, কারণ সে তো আর খুশি খুশি একা একা মৃত্যুবরণ করতে যাবে না, তাকে পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। এরপরে হাউ লং উইল ইউ, ও আর একটা মানে তাকে পাঠানোর আগে তার মাথায়, রাজার মাথায় একটু কোশ্চেন আসলো যে তাকেও জিজ্ঞেস করেছে সে কতদিন বাঁচবে। তখন আবার এই যে উদ্ধৃতি চিহ্নের মধ্যে, তাহলে তখন আমাদের আবার প্রেজেন্টে ফিরে যাইতে হবে। হাউ লং উইল ইউ, যে লিভ, তাহলে লিভ, লিভই থাকবে। তারপর আবার এই যে আস্ক দ্য কিং, উইথ রেডি উইট দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টার্স ডিক্লেয়ার, ও স্টার্স, এটা এই ডিক্লেয়ারটা এখানে হবে দ্য স্টার্স, এটা আর এটা হবে, যেহেতু এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে, তাহলে এখন ডিক্লেয়ারে কি করব, ডিক্লেয়ারটা প্রেজেন্ট টেন্সে বসাবো, ডিক্লেয়ার, ডিক্লেয়ার প্রেজেন্ট টেন্স, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট ইউ শাল ডাই only a week before, I shall die only a week before your majesty। মানে আমি, তার মানে ও বলতেছে ও যেদিন মারা যাবে তার 7 দিন পরই রাজা মারা যাবে। তা আজকে যদি ওকে মেরে ফেলে তাহলে 7 দিন পর রাজা মরে যাবে, ওই ভয়ে রাজা এখন বলতেছে, মানে এটা এই যে হিয়ারিং দিস, এটা হলো ভার্ব যদি একদম প্রথমে থাকে, বাক্যের প্রথমে যদি ভার্ব থাকে তাহলে ওটা আইএনজি হয়, যেরকম যে হিয়ারটা, এটা হিয়ারিং, হিয়ারিং দিস দ্য কিং টার্নড পেল লাইক এ ডেড ম্যান, মানে তার মুখ একদম শুকায় গেল, সে একদম খুব কষ্টে আছে, অ্যান্ড শাউটেড ড্রাইভ দিস ওয়েচ অ্যাওয়ে, লেট হিম, এই যে এটা লেট হিম এখানে নেভার ছিল, আচ্ছা দেখো, লেট হিম নেভার কাম হিয়ার এগেইন। এটা এখন কি হবে, লেট হিম নেভার, ও এটা হলো আবার উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে, তার মানে কি হবে, তার মানে প্রেজেন্ট, তার মানে কাম কামই থেকে যাবে, এই তো। তো এটাই, তো তোমাকে দেখতে হবে যে প্রথমে পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে, এবং তারপরে তোমার রুলস গুলো সেখানে অল্প অল্প করে অ্যাপ্লাই করা লাগবে, আর একটু কনটেক্সট বুঝেও করা লাগবে। তো আজকে এক্সারসাইজ শেষ, আমাদের রুলস আমরা 10টা পড়লাম, মোট 2টা ক্লাসে 20টা রুলস পড়ছি, এরপরের ক্লাসে আরো কয়েকটা রুলস পড়বো, ক্রিটিক্যাল রুলস গুলা। তো আমাদের সাথে থাকুন আর সুস্থ থাকুন। আজকের ক্লাস এখানে সমাপ্ত।